এই যে কলা গাছ, কলা গাছ দেখলে আমাদের প্রথম মনে হয় খনার বাসনের কথা। খনা ছিলেন বিদেশি কন্যা, তাকে এই বিজ্ঞানের যুগে এসেও এখনো তার যে প্রবাদ এবং প্রবচনগুলো আছে সেটাকে এখনো আধুনিকতার ছোঁয়ায় দেশ পাল্টালেও, সভ্যতা পাল্টালেও সেই বচনগুলোকে এখনো চিরসত্য এবং গুরুবাক্য মনে করে এবং বিজ্ঞানসম্মত হিসাবে ধরা হয় খনার বচনটাকে। তিনি বলেছিলেন 360টি কলা গাছ রুইয়ে থাকবে চাষা মাসায় সে, কলা গাছ রুইয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। এই যে কলা গাছ রোপণের পরে আপনাকে পরিচর্যা করতে হবে, সার, বিষ এবং পানি পর্যাপ্ত মাত্রায় দিতে হবে। তাহলে ভালো একটা ফলনের আশাবাদ পাইতে পারেন। এই যে কলা গাছগুলো এখন মূলত সবগুলো কাঁধে এসেছে। এই যে আমি দেখানোর চেষ্টা করছি, এই দেখুন সুন্দর কলা গাছগুলা কাঁধে এসেছে এবং কয়েক মাস পরে এটা বিক্রয় উপযোগী হবে। দেখুন একটা কাঁধের আকার এবং আকৃতি দেখুন। এই যে কলা গাছগুলা চেহারা দেখলে আসলে মন ভরে যায়। এগুলো ন্যাচারাল, খুবই জীবনানন্দ। বনলতা সেন কাব্যগ্রন্থ লিখেছিলেন, বনলতা সেন কবিতা লিখেছিলেন এবং তার কাব্যগ্রন্থ ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, এছাড়া অন্যান্য কাব্যগ্রন্থে প্রকৃতিকে নিয়ে তিনি বিশদ বর্ণনা করেছিলেন। তিনি মূলত ধারণা করা হয় ওয়ার্ডসওয়ার্থের কিছু ইংরেজি অনুকরণ করেছিলেন। ইংরেজি অনুকরণ করাটাই স্বাভাবিক, কারণ তিনি ইংরেজি বিষয়ে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছিলেন এবং ইংরেজি থেকে বাংলায়, যা হোক ওটা বাদ, ইংরেজি থেকে বাংলা আমাদেরকে এনে প্রকৃতিকে অন্যভাবে অবলোকন করার একটা মাত্রা আমাদের সামনে তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন এই প্রকৃতিতে তিনি বারবার ফিরে আসবেন, হয়তো মানুষ নয়, কাক হয়ে শঙ্খচিল শালিকের বেশে তিনি ফিরে আসবেন এই বাংলায়। তিনি বিভিন্নভাবে আশাবাদ ব্যক্ত করেছিলেন এই বাংলায় তিনি বিভিন্নভাবে ফিরে আসবেন, হয়তো শালিকের বেশে, নতুবা বক হয়ে, নতুবা হাঁস হয়ে, নতুবা ছোট্ট শিশুর মতো তিনি উঠানে ঘোরাফেরা করবেন সারাদিন। এই যে গাঙ্গুড় নামের একটা খাল বা নদীর কথা ব্যক্ত করেছিলেন, সেখানে তিনি হাঁস হয়ে ভেসে বেড়াবেন। অতএব তিনি এই প্রকৃতির, তিনি মানুষ যেমন মদ খায় তেমনি তিনি এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসের রস তিনি চিবিয়ে মদের মতো তিনি খেয়ে এটাকে পান করবেন। এমন সুন্দরভাবে তিনি প্রকৃতিকে ভালোবেসে তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন, যার কবিতা, গল্প, উপন্যাসের মাধ্যমে তুলে ধরেছেন প্রকৃতির এক অপরূপ বিস্তীর্ণ সম্ভার তিনি আমাদের মাঝে তুলে ধরেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, তিনি মাত্র 50-51 বছর বয়সেই ট্রাম দুর্ঘটনায় দুর্ভাগ্যবশত মারা যান। এক প্রকার অকাল প্রাণ বলতে পারি আমরা। যা হোক, এ কথাই বাদ। আমি মূলত প্রকৃতির যে গূঢ় তত্ত্ব এটাকে ব্যক্ত করতে চাচ্ছিলাম। এই প্রকৃতির মাঝে এসে আমি নিজেই এই প্রকৃতির মায়ায় এক প্রকার হতবিহ্বল হয়ে গেছি। দেখুন এই যে সুন্দর প্রকৃতির মাঝে সৃষ্টিকর্তা কত নিপুণভাবে সৃষ্টি করেছেন এবং মানুষের হাতে গড়ে উঠেছে প্রকৃতির অপূর্ব সম্ভার। এই যে কৃষকরা মাঠে কাজ করছে, দেখুন মাঠে ফসল
এই কৃষকরা মাঠে কাজ করছে, মাঠে কয়েকদিন পরে ফসল ফলবে। দেখুন, যে ধান চারা গাছগুলো উঠানো হচ্ছে, এই চারা গাছগুলা উঠানোর পরে আবার চাষাবাদ করে পুনরায় রোপণ করা হবে এবং সেখান থেকে ধান উৎপাদিত হবে। ধান উৎপাদনের মাধ্যমে আমরা যে শহর কেন্দ্রিক মানুষগুলা যে চাল পেয়ে থাকি, এখান থেকে সে চালগুলো আমরা পেয়ে থাকব। মূলত প্রকৃতিকে নিয়েই বলছিলাম, যে প্রকৃতি শহরের ইট পাথরের কংক্রিটের যে আধুনিকায়ন, আমরা বর্তমান প্রকৃতিকে ভুলে গেছি। শহরে যে আধুনিকায়ন জীবন ব্যবস্থা, এটা জীবন নয়। হয়তো জীবন নয়, জীবনের কঠিন রূঢ়, কি বলবো, কঠিন রূঢ় সংকীর্ণতার মধ্যে নিজেকে আবদ্ধ রাখা। কিন্তু প্রকৃতি দেখুন, অপার সৌন্দর্যের লীলাভূমি। এখানে আসলে আপনি হারিয়ে যাবেন এবং নিজেকে অন্য মাত্রায় আপনি উপলব্ধি করতে পারবেন। এই যে প্রকৃতি, এখানে এসে আপনি অন্তত 5 মিনিট বসে দেখুন, আপনি যে ডিপ্রেশনে ভোগেন, আপনি যে বিভিন্ন হতাশায় ভোগেন, আপনি নিজেকে কিছুটা হলেও স্বস্তি অনুভব করবেন। কারণ এটা প্রকৃতি। নিজে থেকে দেখবেন, প্রকৃতির মাঝে এসে প্রকৃতির যে অপরূপ অপার সৌন্দর্যের লীলাভূমি সৃষ্টিকর্তা যে প্রকৃতিকে দান করেছেন, এই শহরের ইট পাথরে ঘেরা কংক্রিটের মাঝে অথবা চার দেয়ালের মাঝে নিজেকে আবদ্ধ না রেখে প্রকৃতিকে আসুন, প্রকৃতিকে উপলব্ধি করুন এবং প্রকৃতিকে দেখুন। তবে নিজের জীবনকে আপাতত কিছুটা হলেও স্বস্তি অনুভব করতে পারবেন।